মোনালিসা চিত্রটি লিওনার্দো দা ভিঞ্চির একটি অমর শিল্পকর্ম এবং এটি চিত্রকলার ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। এই চিত্রের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মোনালিসার হাসি। এটি এমনভাবে আঁকা হয়েছে যে দর্শকের দৃষ্টিভঙ্গি ও অবস্থানের উপর ভিত্তি করে তার হাসি কখনো মৃদু, কখনো রহস্যময় মনে হয়। মোনালিসার চোখের চাহনি এমনভাবে আঁকা হয়েছে যে দর্শক যেদিকেই তাকাক না কেন মনে হয় মোনালিসা তার দিকেই তাকিয়ে আছে। এই কৌশলটিকে চিত্রটিকে আরও বেশি রহস্যময় এবং জীবন্ত করে তোলে। লিওনার্দো দা ভিঞ্চি স্ফুমাতো নামক একটি বিশেষ কৌশল ব্যবহার করেছেন, যেখানে রং এবং আলো ছায়ার মাধ্যমে মুখের গঠন এবং চেহারায় গভীরতা তৈরি করা হয়েছে। এতে চিত্রটির অঙ্গগুলো কোমল এবং ধোঁয়াশাপূর্ণ হয়ে ওঠে। চিত্রটির পটভূমিতে বিভিন্ন স্তরের পাহাড়, নদী এবং গাছপালার উপস্থিতি রয়েছে, যা মোনালিসার চেহারার সঙ্গে এক অনন্য সামঞ্জস্য তৈরি করে। মোনালিসার চিত্রটি মানব চেহারার অনুভূতি, সৌন্দর্য এবং রহস্যময়তায় মিশ্রণ ঘটিয়ে বাস্তবতাকে উপস্থাপন করে। এইসব বৈশিষ্ট্য মোনালিসাকে শিল্পের এক অপরূপ সৃষ্টি হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছে। যখন লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা চিত্রটি আঁকতে শুরু করেন, অনেকে মনে করেন এটি ফ্লোরেন্সের একজন ধনী বণিকের স্ত্রী লিসা ঘেরার্ডিনির প্রতিকৃতি। এটি তৈরিতে তিনি কয়েক বছর সময় নেন এবং এটি তার অন্যতম দীর্ঘস্থায়ী প্রকল্পগুলোর মধ্যে একটি ছিল। লিওনার্দো ফ্রান্সের রাজা ফ্রান্সিসের আমন্ত্রণে ফ্রান্সে চলে আসেন এবং মোনালিসা চিত্রকর্মটি তার সাথে ফ্রান্সে নিয়ে আসেন। এই সময় তিনি ফ্রান্সের অ্যাম্বোইসে বাস করছিলেন। লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যু ঘটে এবং তখনকার ফ্রান্সের রাজা ফ্রান্সিস মোনালিসা চিত্রকর্মটি সংগ্রহ করেন। ফ্রান্সের বিপ্লবের সময় মোনালিসা ফরাসি সরকারের মালিকানায় চলে আসে এবং পরবর্তীতে এটি লুভর জাদুঘরে স্থান পায়। মোনালিসা চিত্রকর্মটি লুভর জাদুঘর থেকে চুরি হয়ে যায়। এটি 2 বছর পর উদ্ধার করা হয় এবং লুভরে পুনরায় ফিরিয়ে আনা হয়। মোনালিসা লুভর জাদুঘরে একটি সুরক্ষিত কাচের মধ্যে রাখা আছে এবং প্রতি বছর হাজার হাজার পর্যটক এই চিত্রকর্মটি দেখতে আসেন। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং রহস্যময় চিত্রকর্ম হিসেবে আজও প্রশংসিত। মোনালিসা চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চির একটি রহস্যময় এবং মহৎ সৃষ্টি, যা নিয়ে বহু বছর ধরে বিতর্ক এবং গবেষণা চলছে। এখানে মোনালিসার 5টি রহস্যময় তথ্য তুলে ধরা হলো। মোনালিসার চোখের ভিতর ক্ষুদ্র অক্ষর এবং সংখ্যা লুকিয়ে আছে বলে দাবি করেন কিছু গবেষক। ডান চোখের ভিতর এল এবং ভি এর মতো অক্ষর দেখা যায়, যা লিওনার্দো দা ভিঞ্চির অদ্যক্ষর হতে পারে। অন্যদিকে বাম চোখে কিছু সংখ্যা ও চিহ্নের আভাস পাওয়া যায়, যা এখনও পুরোপুরি সমাধান করা যায়নি। মোনালিসার ছবিকে আয়নার মাধ্যমে দেখলে এটি গোপন চিত্র বা ভিন্ন দিক প্রকাশ পায় বলে দাবি করা হয়। এই আয়নার প্রতিফলন তথ্যটি প্রথমে দা ভিঞ্চির অন্যান্য কাজেও পাওয়া গেছে, যা তাকে আরও রহস্যময় এবং আলাদা করে তোলে। মোনালিসার পেছনের দৃশ্যটি রহস্যময়ভাবে গুহা এবং প্রাচীন পৃথিবীর মতো দেখতে, যা কিছু গবেষকের মতে মহাকাশযান এবং এলিয়ান সভ্যতার সংযোগ নির্দেশ করে। লিওনার্দো দা ভিঞ্চি প্রাচীন এবং অজানা স্থানের প্রতি কৌতূহলী ছিলেন, যা তার চিত্রকর্মেও প্রতিফলিত হয়েছে। মোনালিসার রহস্যময় হাসির পেছনেও কিছুটা গোপন অর্থ রয়েছে বলে মনে করা হয়। বিশেষ করে মোনালিসার মুখের হাসিটি এক এক দৃষ্টিতে এক এক রকম মনে হয়। দা ভিঞ্চির মাস্টারি স্কিলের মাধ্যমে এই চমকপ্রদ ইফেক্টটি তৈরি করা হয়েছে। কিছু গবেষক দাবি করেন মোনালিসা চিত্রকর্মে আভাস পাওয়া কিছু চিহ্ন এবং স্ট্রাকচার এলিয়ান সভ্যতার সাথে সংযোগের ইঙ্গিত দিতে পারে। তাদের মতে দা ভিঞ্চি তার জ্ঞানের দ্বারা ভবিষ্যৎ এবং প্রাচীন সভ্যতার কিছু গোপন বার্তা এই চিত্রকর্মের মাধ্যমে রেখে গেছেন, যা এখনও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি। মোনালিসা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম নাও হতে পারত যদি লিওনার্দো দা ভিঞ্চি মানব অ্যানাটমি শরীরবিদ্যা না শিখতেন। মোনালিসার রহস্যময় হাসি ধরতে লিওনার্দো মানবদেহের ডিসেকশন অংশবিশেষ বিশ্লেষণ করছিলেন। মুখের সব স্তর উন্মোচন করে তিনি খুঁজে পেয়েছিলেন কোন স্নায়ু পেশিগুলোকে নাড়াচাড়া করে এবং মুখের পেশিগুলোকে সঞ্চালিত করে। তিনি রেনেসার পলিম্যাথ বহু বিষয় দক্ষ ব্যক্তি লিওন ব্যাটিস্টা আলবের্তির পরামর্শ অনুসরণ করেছিলেন। লিওনার্দোর চিত্রশিল্পে অভিষেক হয়েছিল কিছুটা অপ্রত্যাশিতভাবে, তবে বিজ্ঞান তার শিল্পকর্মে এতটাই প্রভাবিত ছিল যে যখন তিনি মিলানের শাসকের কাছে চাকরি প্রার্থনা করতে চিঠি লিখেছিলেন, তখন তিনি ব্রিজ, কামান ও ট্যাঙ্ক ডিজাইন করার ক্ষেত্রে তার প্রকৌশলগত দক্ষতার কথা উল্লেখ করেছিলেন। কিন্তু মজার ব্যাপার ছিল, প্রায় এক অযত্নে তিনি উল্লেখ করেছিলেন যে তিনি চিত্র আঁকতে পারেন। লিওনার্দো একাধারে ছিলেন একজন শিল্পী, বিজ্ঞানী এবং প্রকৌশলী, তবে বলা বাহুল্য তিনি ছিলেন একজন অদম্য কৌতূহলী ব্যক্তি।
তিনি এতটাই কৌতূহলী ছিলেন যে তার হাজার হাজার পৃষ্ঠার নোটে উডপেকার বা কাঠঠোকরা পাখির জীব বর্ণনা করতে লিখেছিলেন। একমাত্র এই অপ্রতিরোধ কৌতূহল তাকে এমনভাবে সৃজনশীল হতে অনুসন্ধান এবং উদ্বোধন করতে পরিচালিত করেছিল যে তার আগে কেউ করেনি এবং এখনও করতে পারেনি। লিওনার্দো 1452 সালের 15 এপ্রিল ইতালির ভিনাচি গ্রাম থেকে কিছুটা দূরে আনসিয়াতে জন্মগ্রহণ করেন। তার পিতা সেরাপিয়ারো এবং মাতা ক্যাটরিনা ছিলেন একজন গ্রাম্য মেয়ে। ওয়াল্টার আইজ্যাকসন তার লিওনার্দো দা ভিঞ্চি জীবনীতে উল্লেখ করেছেন, লিওনার্দোর জন্ম অবৈধভাবে হওয়া ছিল তার জন্য এক সৌভাগ্যজনক ব্যাপার, কারণ যদি তিনি বৈধ সন্তান হতেন তবে তাকে তার পিতার মতো একটি নোটারি দলিল লেখক হিসেবে কাজ করতে হতো, যা তার সৃজনশীল মানের জন্য উপযুক্ত হতো না। 14 বছর বয়সে লিওনার্দো তার পিতার মাধ্যমে শিল্পী আন্দ্রিয়া ডেল ভারাকিওর কাছে একটি শিক্ষানিবেশ শুরু করেন। ভারাকিওর কর্মশালায় লিওনার্দো তার ডেভিড বাস্কুলের সূক্ষ্ম চিরা ও পেশি নিয়ে গবেষণা করেছিলেন, যা জীবনমানব পেশি নড়াচড়া ও বাস্তবতার সাথে ফুটিয়ে তুলেছিল। পরে তিনি দ্য লাস্ট সুপার চিত্রকর্মের গতিশিল্পকর্মে দক্ষ হন, যেখানে আপোস্তলরা যিশুর ঘোষণা শুনে প্রতিক্রিয়া জানায় যে তাদের মধ্যে একজন তাকে বিশ্বাসঘাতকতা করবে। দ্য লাস্ট সাপার ছবিতে যেখানে মোট 12 জন অপোস্তল সেই ঘটনার সাথে জড়িত, তাদের প্রতিটি ব্যক্তিত্ব আলাদা। তারা একত্রে 3 জন করে গুচ্ছবিদ্ধ। প্রতিটি চরিত্রে আবেগপূর্ণ গতিবিধি দেখা যায়, হাত নাড়া, মুখ ফিরে নেওয়া, এবং জিহুদা, যিনি ছায় ঢাকা সিলভার ব্যাগ নিয়ে বিশ্বাসঘাতকতার জন্য প্রস্তুত, তিনি যিশু থেকে আলাদা হয়ে তার অপরাধ প্রকাশ পায়। লিওনার্দো ভারাকিওর কর্মশালায় দেখা যাচ্ছিল যে তার কাজের চেয়ে নিজস্ব রচনায় আরও বেশি গুণ ছিল। ধারণা করা হয় তিনি টুবাসিয়াস অ্যান্ড দ্য এঞ্জেল ছবিতে জলজলে মাছটি আঁকেন, যা অ্যান্তোনিও ডেল পালাইউলোর ছবি থেকে অনেক বেশি উজ্জ্বল এবং জীবন্ত। অন্যদিকে লিওনার্দোর কুকুরটি জীবন্ত প্রাণশক্তি লক্ষ্য করা যায়, যেটি পালাইউলোর কঠিন চিত্রের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত ছিল। তিনি বাপিসমে চিত্রকর্মেও তার মাস্টারের চেয়ে বেশি সূক্ষ্মতা প্রদর্শন করেছিলেন। লিওনার্দোর পাশের দেবদূতের মুখমণ্ডল নরম সুরে আঁকা হয়েছিল, যেখানে ভারাকিওর ডান পাশের দেবদূতটি অনেক তীক্ষ্ণ এবং খাঁটি রেখার মধ্যে আঁকা হয়েছে। লিওনার্দো 1477 সালে নিজের কর্মশালা শুরু করেছিলেন, কিন্তু খুব বেশি কাজের অর্ডার ছিল না এবং অনেক প্রকল্প অসম্পূর্ণ থেকে গিয়েছিল, যা তার এক ধরনের অভ্যেস হয়ে গিয়েছিল। 5টি হতাশাজনক বছর পর, যেখানে খুব কম কিছু অর্জিত হয়েছিল, লরেঞ্জো মেডিসি ফ্রান্সের শাসক লিওনার্দোকে একটি কূটনৈতিক মিশনে পাঠালেন, যেখানে তাকে লিওনার্দো কর্তৃক সঙ্গীতের একটি যন্ত্র লায়র উপস্থাপন করতে হবে, যা লিওনার্দো নিজে দক্ষভাবে বাজাতে পারতেন। লিওনার্দো এই সুযোগটি ভালোভাবে কাজে লাগিয়ে তার বিখ্যাত চিঠিতে ডিউককে তার প্রকৌশল সেবা প্রস্তাব করেছিলেন। ডিউক এটি গ্রহণ করলেন এবং লিওনার্দো পরবর্তী 17 বছর মিলানে লুডোভিকোর পৃষ্ঠপোষকতায় কাটালেন। তিনি বিভিন্ন স্থাপত্য প্রকল্পে পরামর্শ দেওয়ার জন্য আমন্ত্রিত হন, যার মধ্যে অন্যতম ছিল মিলান ক্যাথেড্রালের কেন্দ্রীয় গম্বুজ, যা ইউরোপের সবচেয়ে বড় গথিক ক্যাথেড্রালগুলোর একটি। যদিও তার ডিজাইনের শেষ পর্যন্ত নির্বাচিত হয়নি, লিওনার্দো তার ভগ্নাংশ এবং সিমেট্রি নিয়ে গভীর বোঝাপড়া প্রয়োগ করেছিলেন, যে নীতিগুলো তিনি তার বিখ্যাত ভিট্রুভিয়ান ম্যানের মাধ্যমে অমর করেছেন। লিওনার্দো বিশ্বাস করতেন যে মানবদেহের অনুপাত স্থাপত্য ডিজাইনের জন্য একটি ব্লুপ্রিন্ট নকশা কাজ করতে পারে। তিনি প্রথম শতাব্দীর রোমান স্থপতি ভিট্রুভিয়াস থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি মানুষের দেহের অনুপাত ব্যাখ্যা করেছিলেন, যেমন পায়ের দৈর্ঘ্য শরীরের উচ্চতার 6/1 ভিট্রুভিয়াস আরও ব্যাখ্যা করেছিলেন যে মানুষের নাভি শরীরের কেন্দ্রবিন্দু, এবং যখন আর্মস এবং লেগস প্রসারিত করা হয় তখন এটি একটি বৃত্তকে শরীরের চারপাশে আঁকা যেতে পারে, এবং উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্য একসাথে একটি নিখুঁত বর্গক্ষেত্র তৈরি করে। যদিও অন্যান্য শিল্পীরা ভিট্রুভিয়ান ম্যানের বিভিন্ন সংস্করণ এঁকেছিলেন, লিওনার্দো ছবি তার চিত্রকলার সৌন্দর্য এবং বৈজ্ঞানিক নির্ভুলতার নিখুঁত সমন্বয়ের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। লিওনার্দো পুরুষ দেহে বিশেষভাবে মনোসংযোগ দিয়েছিলেন। তিনি এমনকি অবলোকন করেছিলেন যে একজন পুরুষ বসে থাকে তখন তার আসন থেকে তার মাথা শীর্ষ পর্যন্ত তার উচ্চতার অর্ধেকের সমান হবে। যোগ করা হবে তার অন্ডকোষের পুরুত্ব এবং দৈর্ঘ্য। লিওনার্দো প্রায় 30টি মৃতদেহ ডিসেক্ট অংশবিশেষ করেছিলেন এবং সেগুলোর বিস্তারিত এবং বৈজ্ঞানিকভাবে সঠিক রেন্ডারিং তৈরি করেছিলেন। যেমন তার খুলিচিত্রে তিনি শরীরে আভ্যন্তরীণ গঠন প্রদর্শন করেছিলেন, যেখানে বাম দিকটি কাটা ছিল এবং এটি ছিল মস্তিষ্কের সন্নিহিত অঞ্চল, যা প্রথমবারের মতো সঠিকভাবে ফ্রন্টাল সাইনাসের ছবি তৈরি করেছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ সে সময় মানব শরীরের অ্যানাটমি সম্পর্কে তথ্য ছিল খুবই সীমিত। মানবদেহের অধ্যয়ন তার সবচেয়ে বড় অর্জন ছিল হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত। তিনি দেখেছিলেন যে হৃৎপিণ্ড একটি পেশি, প্রস্তাব করেছিলেন যে রক্তনালী বার্ধক্যে কঠিন হয়ে যায় এবং আবিষ্কার করেছিলেন যে অ্যাওর্টায় রক্তের স্রোত হৃৎপিণ্ডের ভালভগুলো সঠিকভাবে বন্ধ করতে সাহায্য করে। ঘূর্ণায়মান গতির প্রতি বিশেষ আগ্রহ ছিল লিওনার্দোর। তিনি বিশেষভাবে পানির ধ্বংসাত্মক প্রকৃতিতে মুগ্ধ ছিলেন। লিওনার্দোর কাছে পানি ছিল একটি শক্তি যা মোকাবেলা করা এবং নিয়ন্ত্রণ করা উচিত ছিল। তিনি আর্নো নদী থেকে পানি সরিয়ে ফ্লোরেন্সের শত্রু পিসাকে সাগর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন।
ড্যাম নির্মাণের মাধ্যমে লিওনার্দো একটি মেশিন ডিজাইন করেছিলেন যা 1 মিলিয়ন টন মাটি সরিয়ে পানিকে একটি খালে প্রবাহিত করতে সক্ষম। তিনি আকাশে বিজয়ী হতে চেয়েছিলেন। তিনি পাখি কীভাবে উড়ে তা নিয়ে কয়েক দশক ধরে অধ্যয়ন করেছিলেন এবং অত্যন্ত বিস্তারিত পর্যবেক্ষণ করেছিলেন, যেমন কিছু পাখি তাদের ডানা নামানোর সময় অনেক দ্রুত পাখা নাড়ান। ওয়াল্টার আইজ্যাকসন উল্লেখ করেছিলেন, আমরা কখনোই দৈনন্দিন ঘটনাগুলোর প্রতি এত নিবিড় মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করি না। লিওনার্দোর অর্নিথপ্টার ছিল একটি ধারণাগত বিমান যা তার ডানা নাড়ানোর মাধ্যমে উড়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল, যা দেখাচ্ছিল কীভাবে মানুষ উড়তে পারে। তিনি এও স্কেচ করেছিলেন এয়ারেল স্ক্রু, যা ছিল হেলিকপ্টারের প্রাথমিক ডিজাইন, যার ঘূর্ণায়মান রোটরটি মেশিনটিকে মাটির উপর তুলে ধরার জন্য পরিকল্পিত ছিল। কিন্তু 15 শতকের প্রযুক্তি তার ডিজাইনগুলোকে বাস্তবায়িত করার জন্য যথেষ্ট ছিল না। তবে অন্য অনেক ক্ষেত্রে, বিশেষ করে মানচিত্রের প্রস্তুতির ক্ষেত্রে, তার উদ্ভাবনগুলো তাৎক্ষণিক প্রভাব ছিল। 1502 সালে যখন তার বয়স 50-এর কাছাকাছি ছিল, তখন তিনি সেজারে বর্জিয়ার প্রধান সামরিক স্থপতি এবং প্রকৌশলী হন, যিনি পোপ আলেকজান্ডারের ষষ্ঠের পুত্র ছিলেন। লিওনার্দোর যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ইমোলা শহরের একটি অত্যন্ত সঠিক মানচিত্র তৈরি করা, যা বর্জিয়ার সামরিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। সেই সময় মানচিত্রগুলি মূলত প্রতীকী এবং অনির্ভুল ছিল। লিওনার্দো একটি চুম্বকীয় ক্যাম্পাস ব্যবহার করে নিশ্চিত করেছিলেন যে মানচিত্র বৈজ্ঞানিকভাবে সঠিক এবং ব্যবহারিক ছিল, যার ফলে বর্জিয়া আক্রমণের পরিকল্পনা করতে, দুর্বল স্থান চিহ্নিত করতে এবং সৈন্যদের সঠিকভাবে স্থানান্তর করতে সক্ষম হন। এটি আধুনিক মানচিত্র তৈরির সূচনা ছিল। বর্জিয়ার জন্য কাজ করার আগে লিওনার্দোর সামরিক প্রকৌশলী দক্ষতাগুলি প্রায়ই উপেক্ষিত ছিল। মিলানের ডিউক প্রধানত লিওনার্দোকে তার শিল্প প্রতিভার জন্য মূল্যায়ন করেছিলেন, যা তার অন্যতম প্রতীকী কাজের জন্য পরিস্ফুটিত হয়েছিল। 1495 সালে লিওনার্দো মিলানের কেন্দ্রস্থলে একটি গির্জা ও মাঠের দেয়ালে দ্য লাস্ট সাপার চিত্রকর্ম আঁকতে শুরু করেছিলেন। কিছুদিন তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করতেন, খাওয়া দাওয়া না করেই। আবার কিছুদিন তিনি তার পেইন্ট ব্রাশে হাতও দিতেন না। দ্য লাস্ট সাপারের সবচেয়ে চমকপ্রদ দিকগুলো ছিল লিওনার্দোর রৈখিক দৃষ্টিভঙ্গির ব্যবহার। সমস্ত স্থাপত্যের রেখাগুলো একটি হারানো বিন্দুতে একত্রিত হয়ে যায়, যা যিশুর কপালে সুকৌশলে স্থাপন করা যায়। এই নিখুঁত দৃষ্টিভঙ্গি তৈরি করতে লিওনার্দো দেয়ালের কেন্দ্রে যিশুর মাথার পাশে একটি ছোট নখ এঁকেছিলেন এবং রেখাগুলোর নির্দেশনা দেওয়ার জন্য পাতলা কাটাছেঁড়া করেছিলেন। এখানে কিছু চমকপ্রদ ব্যাপার আছে। যদি আপনি কক্ষে বাম পাশ থেকে দাঁড়ান, এটি প্রায় এমন অনুভূতি দেয় যে চিত্রকর্মটি বাস্তব জগতে ছড়িয়ে পড়ছে, যেন আপনি নিজের দৃশ্যের একটি অংশ। দৃষ্টিভঙ্গির প্রভাবের বাইরেও লিওনার্দো দ্য লাস্ট সাপারে অতি চমৎকার একটি আবেগপূর্ণ গভীরতা রেখেছিলেন। লিওনার্দোর আরেকটি সেরা কর্ম ছিল একটি বিশাল ব্রোঞ্জের ঘোড়া তৈরি করা, যা 7 মিটার বা 23 ফুট উঁচু। একটি ভিন্ন ধরনের উচ্চাকাঙ্ক্ষা দাবি করেছিলেন। লিওনার্দো বছরের পর বছর এই ভাস্কর্যটির নকশা তৈরি করেছিলেন, যা মিলানের ডিউক অর্ডার করেছিলেন। তিনি ঘোড়াগুলোকে বিশদভাবে অধ্যয়ন করেছিলেন এবং একটি বিশাল মাটির মডেল তৈরি করেছিলেন। কিন্তু 1494 সালে সেই ব্রোঞ্জ, যা ভাস্কর্য তৈরির জন্য প্রস্তুত ছিল, তা শত্রু ফরাসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা করার জন্য কামান বানানোর জন্য পুনর্নির্দেশিত হয়। ফরাসি সেনারা মাটির মডেলটি ধ্বংস করে দেয়, এটি লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে। বৈপরীতভাবে ফরাসিরাই লিওনার্দোর অন্যতম বড় সমর্থক হয়ে ওঠে। মিলানের ডিউক 1499 সালে সিংহাসনচ্যুত হওয়ার পর লিওনার্দো 10 বছরের বেশি সময় ধরে ইতালির বিভিন্ন শহরে ঘুরে বেড়েছিলেন এবং সবশেষে তিনি ফরাসি রাজতন্ত্রের সমর্থন লাভ করেছিলেন। লিওনার্দো তার জীবন শেষ করেছিলেন ফ্রান্সের লুয়ার ভ্যালির একটি লালিটের ম্যানর রাজা প্যালেসের পাশেই। সেখানে তিনি সবচেয়ে বিখ্যাত কাজগুলো নিয়ে আবেগের সঙ্গে কাজ করতেন। তার জীবনের শেষ বছরগুলো লিওনার্দো পানির ধ্বংসাত্মক শক্তির প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার ড্যালিউজ চিত্রকর্মগুলি প্রকৃতির অপ্রতিরোধ শক্তির অ্যাপোক্যালিপটিক দৃশ্যবলী দেখায়, যখন তিনি তার নিজের মৃত্যুর মুখোমুখি হচ্ছিলেন। লিওনার্দো দা ভিঞ্চি 1519 সালের 2 মে 66 বছর বয়সে মৃত্যুবরণ করেন, সম্ভবত স্ট্রোকের কারণে। লিওনার্দো দা ভিঞ্চির জীবন ও কাজ শিল্প এবং বিজ্ঞানের মধ্যে নিখুঁত সমন্বয়ের প্রতীক। বিজ্ঞান তার শিল্পকে অবহিত করেছে এবং তার শিল্প বিজ্ঞানের সৌন্দর্যকে, জটিলতাকে জীবন্ত করে তুলেছে। যতটা আশ্চর্যজনক তা হলো, তিনি মূলত স্বশিক্ষিত ছিলেন। তার অসীম কৌতূহল এবং চারপাশের বিশ্বের প্রতি গভীর পর্যবেক্ষণ থেকে এমন শিক্ষা দিয়েছিলেন যা তিনি কখনো কোনো শ্রেণীকক্ষে পাননি।